হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম টু টেক লার্নিং। আমরা কখনো হার মানবো না, হয় জিতবো না হয় মিলিত হয়ে প্রত্যেকেই শিখবো। তো আজকে তোমাদের লাইফ সায়েন্স প্রশ্ন উত্তরের 6 নম্বর ক্লাস যেটা আমি নিয়ে এলাম। এর আগে অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে, তো সুতরাং তোমরা যারা এখনো 5টা ক্লাস দেখোনি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করবে, সেখানে 5টা ক্লাসই পেয়ে যাবে। অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। ওকে, তো আজকে 6 নম্বর ক্লাসে আমরা যাওয়ার আগে তোমাদের কয়েকটা কথা বলি। বেশ কিছুদিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও আসেনি, তো আসলে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, সমস্ত বাধা পেরিয়ে যখন আমরা শুরু করেই ফেললাম, তো আগামী দিনে রুটিন ওয়াইজ তোমাদের ক্লাসগুলো কিন্তু আসতে থাকবে। তো নতুন যারা এই ভিডিওটি দেখছো, তো অবশ্যই তোমরা প্রথমে ভিডিওটিকে দেখবে। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে অল করে নেবে, যেন আগামী দিনের ক্লাসগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। যাই হোক, তো এবছর আমরা পড়ার স্টাইলটাকে একটু ডিফারেন্ট রাখবো। কেমন ডিফারেন্ট? আমরা এক একটা টপিককে তুলে ধরবো, সেই টপিকে যত রকমের এমসিকিউ রয়েছে সবগুলোকে তুলে ধরবো এবং তার সাথে ইন ডিটেলসে পড়িয়ে যাব। এবং শেষ অবধি পরীক্ষার 2 মাস আগে আমরা কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে শুধু এমসিকিউ প্র্যাকটিস করিয়ে যাব। ওকে, এবং তার মাঝখানে তোমাদের মক টেস্ট রয়েছে। তার মাঝখানে তোমাদের সানডে মক টেস্ট যেভাবে থাকতো, আমরা কিন্তু আবারও সানডে মক টেস্ট রানিং করব নেক্সট উইক থেকেই। ওকে, তো অবশ্যই কিন্তু তোমাদের জন্য এগুলো প্রচণ্ড বেনিফিট হতে চলেছে। আরেকটা কথা, এগুলো সমস্ত কিছু কিন্তু বিনামূল্যে, একদম ফ্রিতে। ওকে, তো অবশ্যই তোমরা যারা নতুন স্টুডেন্ট চ্যানেল তো সাবস্ক্রাইব করবেই, আর যারা পুরনো স্টুডেন্ট তারা কিন্তু গান নাড়াতে উঠে বসো, কারণ এবছর কিন্তু তোমাদের ক্র্যাক করতেই হবে। তো যাই হোক, তাহলে আমরা শুরু করি। তো আজকে আমাদের ক্লাসটা অ্যাকচুয়ালি 9-10 থেকে মিক্সড এমসিকিউই রয়েছে। ওকে, যেটা জীবনবিজ্ঞান এমসিকিউ ক্লাস রয়েছে। নেক্সট উইক থেকে আমরা টপিক ধরে কিন্তু ক্লাস স্টার্ট করব। ওকে, আজকেই সম্ভবত এটা আমাদের লাস্ট ক্লাস রইল, যেটা মিক্স ক্লাস। তো প্রিভিয়াস যে ক্লাসটি ছিল সেই ক্লাসে বেশ স্টুডেন্ট কিন্তু তাদের রেসপন্সগুলোকে কমেন্ট বক্সে অ্যাপ্লাই করেছে, এবং আমার এটা দেখে খুবই ভালো লেগেছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু সঠিক অ্যান্সার করেছে। ওকে, তো সবার নাম কিন্তু তুলে ধরা তো পসিবল না, তার মধ্যে আমি চেষ্টা করছি যতজনের নাম তুলে ধরা যায়। এদের মধ্যে দেখো রয়েছে ব্রততী, পমি, মাম্পি, হামিদা, ঋত্বিকা, সোমা, সোনালী, শিমু, স্বপ্না, চম্পা, কেয়া, দেবাঞ্জনা, অঙ্কিতা, মানসী, দোলন, শান্তি, প্রিয়া, সুরাইয়া, প্লাবনী, রুমা, পিঙ্কি, ফুলমণি। যাই হোক, এর মধ্যে সোনালীর যে রেসপন্স আছে খুব ভালো লেগেছে দেখে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু সে করতে পেরেছে। তো আমি চাইবো তোমরা আগামী দিনে যারা অ্যান্সার করছো, তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে বেশ সুন্দরভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, তো তোমরাও যদি নিজেদের নামগুলোকে এইভাবে দেখতে চাও এবং সঠিকভাবে অ্যান্সার তোমরা করতে পারো, তাহলে অবশ্যই কিন্তু আমি এইভাবে ডিসপ্লেতে তোমাদের নামগুলোকে রেখে আমি উল্লেখ করব এবং প্রত্যেককে কিন্তু কংগ্রাচুলেশন জানাবো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সঠিক অ্যান্সারগুলোকে দেওয়ার জন্য। যাদের মনে প্রশ্নগুলো নিয়ে সংশয় রয়েছে তারা কমেন্ট বক্স খুললেই কিন্তু বুঝতে পারবে যে সঠিক অ্যান্সারগুলো কী কী। ওকে, তারপরেও যদি কোনো সংশয় থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। নিচে দেওয়া নাম্বারটি যে যাচ্ছে দেখো, সেই নাম্বারে নক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে তোমাদের অনেকটা বেনিফিট হবে। সেখানে কিন্তু আমাদের 3 টাইম করে এমসিকিউ ক্লাস চলে, ঠিক আছে? তো এমসিকিউ কোশ্চেনগুলোকে তোমরা অ্যাটেন্ড করলে আরও এক্সট্রা অর্ডিনারি হবে, আরও বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার তোমরা জানতে পারবে। তো অবশ্যই বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে টেক লার্নিং লিখে সার্চ করবে, দেখবে চ্যানেল, গ্রুপ নয় কিন্তু। ওকে, চ্যানেল 3000-এর উপরে মেম্বার আছে, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, প্রোটিন পরিপাকে সাহায্যকারী এনজাইম প্যাপাইন কোন গাছ থেকে পাওয়া যায়? 4টি অপশন রয়েছে দেখো, ওল, বট, শাল, পেঁপে। আমরা শুধু অ্যান্সার বলে এগিয়ে যাব না, আমরা কিন্তু ইন ডিটেলস আলোচনা করব, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। যত কিছু এখান থেকে প্রশ্ন হতে পারে আমরা কিন্তু সমস্ত কিছু ডিসক্রাইব করব। ওকে, তো প্রোটিন পরিপাকে সাহায্যকারী এনজাইমের নাম কি রয়েছে? প্যাপাইন। যেটা কোন গাছ থেকে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্যাপাইনটা আসলে কি? একটা এনজাইম। এটা কোথায় থাকে সেটা আগে আমাদের জানতে হবে। এটা ল্যাটেক্সের মধ্যে উপস্থিত থাকে। আচ্ছা, ল্যাটেক্স বললাম তাই না? আচ্ছা, এই ল্যাটেক্স ওয়ার্ডটা শোনার পর অনেকেই হয়তো ঘাবড়ে যাবে যে এটা কি জিনিস। আসলে ল্যাটেক্সটা কি? ল্যাটেক্সটা হচ্ছে আসলে তরুক্ষীর। আমরা প্রত্যেকেই জানি তরুক্ষীর কি, আর যদি না জানি তরুক্ষীরটা কি তাহলে তোমরা এখনই জানতে পারবে কি তরুক্ষীরটা কি। দেখো, আমরা যদি বট গাছ বলি, আমরা যদি আকন্দ গাছ বলি, আমরা যদি কাঁঠাল গাছ বলি, পেঁপে গাছ বলি, এই সমস্ত গাছে আমরা যদি লক্ষ্য করি দেখবে এদের ডাল ভেঙে গেলে সেখান থেকে এক ধরনের সাদা আঠা বেরোয়, তাই না? সাদা দুধের মতো আঠা বেরোয় না?
এটাকে আমরা বলি কি ল্যাটেক্স বা তরুক্ষীর। তাহলে আমাদের সংশয় দাঁড়াতে পারে কি, এক বট হতে পারে এবং সেকেন্ডলি কি হতে পারে পেঁপে। তো এই দুটো নিয়ে আমাদের সংশয় হতে পারে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে পেঁপে, পেঁপে গাছে। তো পেঁপে গাছে তরুক্ষীরে কিন্তু আসলে প্যাপাইন নামক এনজাইমটা থাকে, যা আসলে প্রোটিন পরিপাকে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এখানে কিন্তু ডবল অপশন তুলে দিয়েছে। ওকে, এক প্রোটিন পরিপাক, দুই হচ্ছে এনজাইমের নাম। তো অবশ্যই ভালো করে কিন্তু খুঁটে নোটে পড়তে হবে। আরো কিছু নাম বলি, যেমন তামাক। তামাক গাছের মধ্যে কিন্তু ল্যাটেক্স থাকে। ওকে, সেটা কিন্তু স্বচ্ছ জলের মতো হয়। আরেকটা নাম বলছি শিয়াল কাটা। কেন নামগুলো বলছি, এদের কিন্তু ল্যাটেক্সগুলো বিভিন্ন কালারের হয়। ওকে, সেই জন্য কিন্তু নামগুলো একটু ডেসক্রাইব করে দিচ্ছি। শিয়াল কাটা, এর কিন্তু ল্যাটেক্সটা হলদে প্রকৃতির হয়। দেখবে শিয়াল কাটা ডাল ভেঙে দেখবে, ওকে, দেখবে সেখানে হলদে কালারের, এখানে যেমন বট গাছে সাদা দুধের মতো বেরোয়, সেখানে হলদে কালারের ল্যাটেক্স বেরিয়ে আসে, অর্থাৎ তরুক্ষীরটা বেরিয়ে আসে। ওকে, আচ্ছা, এগুলো কি, এগুলো সবই হচ্ছে কিন্তু নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। এই যে ল্যাটেক্স যার নাম বললাম, অর্থাৎ তরুক্ষীর বললাম, এটা কিন্তু আসলে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ উদ্ভিদের, উদ্ভিজ্জ কিন্তু। ওকে, এরকম যদি তোমাদের একটা প্রশ্ন রাখি যে নাইট্রোজেন বিহীন মানে N2 বিহীন প্রাণীজ রেচন পদার্থের নাম, বলো কি হবে? যারা জানো এখনই কমেন্ট বক্সে জানাও। এর একটা অ্যান্সার আমি বলে দিচ্ছি, যারা জানো অলরেডি লিখে ফেলেছো, যারা জানো না তাদের মধ্যে একটা আমি লিখে দিচ্ছি, CO2 কার্বন ডাইঅক্সাইড একটা হয়ে যাবে। ওকে, নাইট্রোজেন বিহীন কিন্তু নাইট্রোজেন যুক্ত নয়। তো দেখো, এটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে অলরেডি একটা ছক দিয়ে দিয়েছি। ছকটা তোমরা স্ক্রিনশট তুলে নেবে, অবশ্যই কিন্তু তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে ছক। ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি নাইট্রোজেন যুক্ত উদ্ভিজ্জ রয়েছে কুইনাইন, নিকোটিন, রেসারফিন, মরফিন, তাই না? প্রাণীজ ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন। আচ্ছা, নাইট্রোজেন বিহীন উদ্ভিজ্জ কি রয়েছে দেখো, তরুক্ষীর দেখতে পাচ্ছ 2 নম্বর অপশনে তরুক্ষীর, এটাই কিন্তু আসলে ল্যাটেক্স। গদ রয়েছে, রজন রয়েছে, ধাতব কেলাস, ধাতব কেলাসে আসছি। ওকে, আর কি রয়েছে দেখো, প্রাণীজ রয়েছে কি CO2 একটা আমি বললাম নাইট্রোজেন বিহীন। আর কি রয়েছে কিটোন বডি, বিলিরুবিন। বিলিরুবিনটা কি, বিলিরুবিনটা হচ্ছে আসলে পিগমেন্ট, রঙ্গক। কিসের থাকে এটা, এটা আসলে বাইলসে থাকে, মানে পিত্তের মধ্যে থাকে, দুটো রঙ্গক থাকে, পাবে নামগুলো তোমরা, বিলিরুবিন, বিলিহার্ডিন। ওকে, এনিওয়ে আমরা বাকি অপশনগুলোর দিকে একটু চলে যাই। ওকে, দেখো আমরা বট সম্পর্কে আর পেঁপে সম্পর্কে কিন্তু অলরেডি জেনে গেলাম। আচ্ছা, বটের সম্পর্কে আরেকটা এক্সট্রা ফ্যাক্ট বলে দেই, যে বট গাছে এই যে ধাতব কেলাস দেখতে পাচ্ছ না, এই ধাতব কেলাসের নামটা বলে দিচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট। কি নাম বললাম অবশ্যই লিখে নেবে তোমরা, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের কিন্তু কেলাস থাকে। ওকে, যেসব অঞ্চলে বট গাছ রয়েছে তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতেই পাবে যে বেশ আঙুর ফলের মতো থোকা থোকা কতগুলো ফল হয়, বটের ফল, তাই না? আমরা বলি আসলে তার মধ্যে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের কেলাস থাকে। ঠিক আছে, এর একটা নাম রয়েছে, একে আমরা বলি সিস্টোলিথ। পরীক্ষায় কিন্তু খুব প্রশ্ন আসে। নেক্সট অপশন রয়েছে আমাদের ওল। ওল গাছে কি থাকে, ওল গাছের মধ্যেও কেলাস থাকে, কি ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেটের কেলাস থাকে, যেটা কি নামে পরিচিত, র্যাফাইট অ্যাসিড। এই র্যাফাইট অ্যাসিডটাই আসলে কি হয়, সুচালো হয়। সেই জন্যই কিন্তু ওল কচু খেলে আমাদের গলায় মানে বিধে, তাই না? এই র্যাফাইট অ্যাসিডটা গিয়ে শ্লেষিক ঝিল্লিতে বিধে, যার জন্য আমাদের গলা চুলকায়। আচ্ছা, শাল গাছ থাকলো বাকিটা। শাল গাছে কি থাকে, শাল গাছের বাকলে থাকে ধুনো, ধুনো সঞ্চিত থাকে। আশা করি প্রত্যেকটা অপশন সম্পর্কে তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। ওল, বট, শাল, পেঁপে প্রত্যেকটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এইবার দেখো তোমাদের একটু আগে যে ছকটা দিয়েছিলাম, এই ছকের মধ্যে আমি ক্লিন করে দিচ্ছি। এই ছকের মধ্যে দেখো বাদিকে উপক্ষার লেখা আছে, তাই না? অ্যালকালয়েড, এটাকে আমরা কি বলি, অ্যালকালয়েড। এই অ্যালকালয়েড বা উপক্ষার যে রয়েছে, যে কোনো দুটো, এখানে কুইনাইন, নিকোটিন, রেসাফিন, মরফিন রয়েছে, অ্যাট্রোফিনও রয়েছে, আমরা জানি থেইন আছে। ঠিক আছে, যে কোনো দুটো উপক্ষার যাদের ভেষজ গুণ রয়েছে, যারা প্রকৃতিতে তিতো প্রকৃতির হয়, তাই না, তাদেরকে তো আমরা উপক্ষার বলছি। তো এই অ্যালকালয়েডের যে কোনো দুটো নাম, তার উৎস লিখবে, অর্থাৎ সোর্স লিখবে, প্লাস তাদের ইউজ লিখবে, কি ব্যবহার রয়েছে। এটা থাকলো কি তোমাদের, এটা থাকলো তোমাদের হোম টাস্ক। এইচটি লিখে দিলাম। ওকে, এটা লিখে কমেন্ট বক্সে জানাবে। যাদের অ্যান্সার সঠিক হবে নেক্সট দিন আমি কিন্তু এগেইন তাদের নামগুলোকে তুলে ধরবো। ক্লিয়ার প্রত্যেকের কাছে প্রশ্নটা সম্পর্কে? তাহলে নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। আমাদের নেক্সট প্রশ্ন কি রয়েছে, কোন হরমোন চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদি ফুল ফোটাতে সাহায্য করে? খুব সুন্দর একটা প্রশ্ন আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায়
আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখানে দেখো একটা ডায়াগ্রাম রয়েছে যেখানে উদ্ভিজ্জ হরমোনে দেওয়া নামগুলো দেওয়া রয়েছে। দেখো 4টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক, কৃত্রিম, প্রকল্পিত এবং গ্যাসীয়। এই যে ডায়াগ্রামটা এটা কিন্তু আমি পুরনো ক্লাস থেকে তুলে ধরেছি। আমার অলরেডি পুরনো ক্লাস রয়েছে হরমোনের উপরে, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। তোমরা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আবার চাইলে আমি ডেসক্রিপশনে আবার লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই ক্লাসটা দেখে নিতে পারো। যে এই যে উদ্ভিদ হরমোন যার 4টি প্রকৃতি দেখতে পাচ্ছি, প্রাকৃতিক, কৃত্রিম, প্রকল্পিত এবং গ্যাসীয়, তার মধ্যে কোন হরমোনটা আসলে চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুল ফোটাতে সাহায্য করে, এই টাইপের ফুল ফোটাতে সাহায্য করে। ওকে, তো এইটা জানার আগে আমরা কিছু হরমোনের সম্পর্কে এখানে ডেসক্রাইবটা করে ফেলি। প্রাকৃতিক হরমোনের নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্সিন, জিব্বরেলিন, কাইনিন যেটা আছে সেটা আসলে সাইটোকাইনিন, ওকে, বা কাইনেটিন, যেভাবে ইচ্ছা নাম কিন্তু লেখা থাকে। অ্যাবসাইসিক অ্যাসিড, আচ্ছা, এটা এই যে অক্সিন রয়েছে এটাকে কিন্তু আমরা IAA দিয়েও লিখি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা আসলে প্রাকৃতিক অক্সিন, ওকে, IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। বাকিটা জিব্বরেলিন আছে, এটাকে আমরা GA দিয়ে লিখি, জিব্বরেলিক অ্যাসিড, ওকে। এটা কাইনিন, সাইটোকাইনিন রয়েছে। এটা অ্যাবসাইসিক অ্যাসিড রয়েছে, ABA দিয়ে লেখা হয়, অ্যাবসাইসিক অ্যাসিড, যেটাকে যেভাবে লেখা হয় তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি, ওকে। এরপরে দেখো কৃত্রিম, অলরেডি উদ্ভিদ হরমোনের নাম নিচে ছকে লেখা রয়েছে কি কি, ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড এবং ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এগুলোর কিন্তু প্রত্যেকটা শর্ট ফর্ম ভাবে লেখা হয়, IPA লেখা হয়, ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড, IPA। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এটাকে NAA লেখা হয়, NAA। ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড এটাকে 2,4-D লেখা হয়। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2,4-D। আমি কেন এই শর্ট ফর্মগুলো লিখে দিচ্ছি, কারণ তোমাদের কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু এই যে নামগুলো, এই নামের পরিবর্তে কিন্তু এরকম থাকবে, IPA, প্রাকৃতিক প্রকৃতির, কৃত্রিম প্রকৃতির, প্রকল্পিত নাকি গ্যাসীয় হরমোন, এইভাবে কিন্তু নামগুলো পাবে। এই পুরো নাম কিন্তু খুব কমই পাবে, শর্ট ফর্ম নামগুলো কিন্তু বেশি পাবে। 2,4-Dটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। NA, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড দেখতে পাচ্ছি। আর IBA রয়েছে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। দেখো এখানে মজার বিষয়টা কি, এই কৃত্রিম হরমোন 4টেই কিন্তু অক্সিনের কৃত্রিম হরমোন। আচ্ছা, নেক্সট রয়েছে প্রকল্পিত হরমোন, যার মধ্যে দেখতে হচ্ছে ফ্লোরিজেন, ডরমিন, ভার্নালিন, রাইজোক্যালিন, ফাইলোক্যালিন। ফ্লোরিজেন সম্পর্কে এর আগের ক্লাসে তোমাদেরকে অলরেডি বলেছি, তোমরা যারা ক্লাসটি অ্যাটেন্ড করেছো অবশ্যই জানো। আর একবার বলে দিচ্ছি, এই হরমোনটা কি পাতায় সংশ্লেষিত হয়, তাই না? এটা একটা প্রকল্পিত হরমোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খুবই পরীক্ষায় থাকে। কেন থাকে? মেনলি এই হরমোনটা কিন্তু ফুল ফোটাতে সাহায্য করে, উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। এরূপ একটি প্রকল্পিত হরমোনের নাম কিন্তু ফ্লোরিজেন, যেটা পাতায় সংশ্লেষিত হয়। বারবার বলছি কেন পাতায় সংশ্লেষিত হয়, এটাও প্রশ্নে থাকে। পাতায় সংশ্লেষিত হরমোনটির নাম হলো, ওকে। নেক্সট রয়েছে গ্যাসীয় হরমোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যাসীয় হরমোনের একটাই নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ইথিলিন। এটা কিন্তু একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন, ওকে। তো এইবার আমরা চলে যাব যে চন্দ্রমল্লিকা এবং ডালিয়া এই ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন। তো এর জন্য আমি অলরেডি তোমাদের ছক করে দিয়েছি, তোমরা অনেকে ভুলে যেতে পারো, সেই জন্য আমি ছকটা করে দিয়েছি। তো চলো আমরা ছকটার দিকে যাই। দেখো লিখাই আছে সবার প্রথমে, জিব্বারেলিন হরমোনটি ক্যামেলিয়া এবং জেরিনিয়াম ফুল ফোটাতে সাহায্য করে। ভেরি 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 ইম্পর্টেন্ট বলতে পারো, তোমরা এই ছকটাকে একটা স্ক্রিনশট তুলে রাখবে। এই ক্যামেলিয়া এবং জেরিনিয়াম ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন, তখন কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের জিব্বারেলিন, ওকে। কিন্তু এখানে প্রশ্নে রয়েছে চন্দ্রমল্লিকা আর ডালিয়া, পরের অপশনে রয়েছে দেখো, চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুল ফোটাতে সাহায্য করে অ্যাবসাইসিক অ্যাসিড, অর্থাৎ ABA, অ্যাবসাইসিক অ্যাসিড, তাই না? এটা হয়ে যাবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার, ডি নাম্বার। আচ্ছা, আরেকটা অপশন রয়েছে কি, ফ্লোরিজেন। এটা কি পাতায় সংশ্লেষিত হয় বললাম, যেটা ফুল ফোটাতে সাহায্য করে। এটাও কিন্তু একটা ফুল ফোটাতে সাহায্য করে হরমোন, ওকে। তাহলে প্রত্যেকের কাছে ক্লিয়ার এই যে অপশনগুলো রয়েছে, সব অপশন। আচ্ছা, এখান থেকে তোমাদের কাছে দুটো প্রশ্ন রাখবো, যেটা তোমাদের হোম টাস্ক থাকবে। অবশ্যই তোমরা অ্যান্সারগুলোকে বের করে পড়ে তারপরে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যদি আগে থেকে জানো তাহলে এখনই জানাতে পারো, ওকে। ফার্স্ট প্রশ্নটা তোমাদের থাকবে, উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন। অলরেডি এই প্রশ্নটা এর আগেও রেখেছিলাম, আবার রাখলাম। ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? নেক্সট প্রশ্ন, অ্যান্টি জিব্বারেলিন হরমোন কোনটাকে বলা হয়? অ্যান্টি জিব্বারেলিন কেন বলা হয় বলতে পারলে তো আরো ভালো, ওকে। যে যত স্ট্যান্ডার্ড অ্যান্সার করবে তার নামটা সবার আগে বলবো। অ্যান্টি জিব্বারেলিন হরমোন বলা হয় কাকে এবং কেন? যদি পারো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। থাকলো তোমাদের হোম টাস্ক,
অবশ্যই কিন্তু তোমরা এই কাজগুলো কিন্তু করবে। এই কারণেই তোমাদের প্রশ্নগুলো রাখছি যে তোমাদের রিভাইজ হয়ে যাবে। তোমরা দেখেও যদি অ্যান্সার করো তাতেও আমার কোনো আপত্তি নেই। তাহলে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। এখান থেকে আশা করি প্রত্যেকটা হরমোনের সম্পর্কে তোমাদের জানা হয়ে গেছে। আচ্ছা, আরও একটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, যেটা সম্পর্কে একটু বলে দিই। এই অক্সিন হরমোন যে এ নাম্বার অপশনটা রয়েছে, এই অক্সিন হরমোন এটা কিন্তু একটা ট্রিপ্টোফ্যান নামক এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। কি নাম বললাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেই জন্যই কিন্তু আসলে এটা বলে দিলাম। ওকে, আর তোমাদের শুরুতেই বলেছি যে যত রকমের কোশ্চিন হয় ইম্পর্টেন্ট, সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি একটা কোশ্চেনের মধ্যে দিয়ে কভার করব। কি বললাম? এই ট্রিপ্টোফ্যান এটা কি এক প্রকারের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল মানে কি? অত্যাবশ্যকীয়। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে এটা একটা নাম, ট্রিপ্টোফ্যান, ট্রাইরোসিন রয়েছে। ওকে, এবার তোমাদের কাছে এখানে আরও একটা কোশ্চিন রাখি। হোম টাস্ক যখন রেখেছি, তো আরেকটা হোম টাস্ক বা হোমওয়ার্ক রাখলাম, সেটা হচ্ছে এই যে ট্রিপ্টোফ্যান বা টাইরোসিন যেই নামটাই বলি, ঠিক আছে, এই ট্রিপ্টোফ্যান টাইরোসিন কিন্তু দুটো আলাদা আলাদা, দুটোই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ওকে, তো এই ট্রিপ্টোফ্যান কি প্রকৃতির, ক্ষারীয় নাকি আম্লিক প্রকৃতির? যারা জানো এখনই কমেন্ট বক্সে জানো, যারা জানো না তারা পড়বে তারপরে বলবে, আর না পারলে কমেন্ট বক্সে দেখে নেবে যদি কেউ অ্যান্সার করে, আর তারপরে যদি তোমরা না পাও তো मैं हूं ना, ডোন্ট ওয়ারি। তো আম্লিক নাকি ক্ষারীয় প্রকৃতির অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, তাহলে চলে যাই নেক্সট প্রশ্নে। বলেছে ডিএনএ তে গুয়ানিনের পরিপূরক ক্ষারমূলক কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর এর মাধ্যমে আমি তোমাদেরকে বেশ কিছু তথ্য এখানে দিয়ে যেতে চাই। দেখো ডান দিকে যে ডায়াগ্রামটা রয়েছে, এটা আসলে কি? এটা আসলে ডিএনএ অণু। ওকে, ডিএনএ অণু, ডিএনএ মিনিংটা কি? ডিএনএ হচ্ছে একটি নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটার ডিএনএ এর পুরো অর্থ। ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এটা কার উপাদান? মানে এটা আসলে কোথায় থাকে, কার উপাদান এটা? এটা আসলে ক্রোমোজোমের উপাদান, ক্রোমোজোমের উপাদান। ওকে, ক্রোমোজোমের কি টাইপের উপাদান? রাসায়নিক উপাদান। তাই ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান বলছি ডিএনএ, এর পরিপূরক ক্ষারমূলক কোনটি? এটা জানার আগে আমি কিছু কথা তোমাদের সঙ্গে আলোচনা করি। আসলে ক্রোমোজোম যেটা, ক্রোমোজোমের সম্পর্কে আমি তোমাদের ইন ডিটেলস একটা ক্লাস দেবো, সেখানে অনেক রকম প্রশ্ন থাকে। ক্রোমোজোমের গঠন সম্পর্কে সেখানে আমি ইন ডিটেলসে বলে দেবো। অলরেডি প্রিভিয়াস ক্লাস রয়েওছে আমাদের আগের ইয়ারে, যদি চাইলে চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো, বা আগামী দিন আমি কিন্তু অলরেডি এর উপরে ভালো করে ক্লাস নিয়ে আসবো, আরও সুন্দরভাবে ডিসক্রাইব করে ক্লাস নিয়ে আসবো। তো ক্রোমোজোমে দেখো, আসলে ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন রকম উপাদান থাকে, রাসায়নিক উপাদান থাকে। কি প্রকৃতির? দেখো, বিভিন্ন রকম নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ আরএনএ, এই যে নিউক্লিক অ্যাসিড বলছি, এই নিউক্লিক অ্যাসিড থাকে। আর থাকে প্রোটিন, ক্ষারীয় বা আম্লিক প্রোটিন, যেটা আমরা হিস্টোন নন হিস্টোন প্রোটিন নামে পড়বো। আর কি ধাতব আয়ন থাকে, ঠিক আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন ধাতব আয়ন তোমরা পাবে। তো এই ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান ডিএনএ, এর গঠন সম্পর্কে আমরা কিন্তু একটু ডিসক্রাইব করব। ডান দিকের ডায়াগ্রামটাকে যদি আমরা ফলো করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এটা একটা লোহার ঘোরানো সিঁড়ির মতো দেখতে না? আমরা দুটো হাতল দেখতে পাচ্ছি, এবং তার মধ্যে কি রয়েছে? সিঁড়ি, তাই না? ধাপ রয়েছে, দেখো কতগুলো পর পর পর। তো এই যে হাতল দুটো রয়েছে, এটা আসলে ডিঅক্সিরাইবোজ শর্করা দ্বারা গঠিত হয়, আর তার সঙ্গে কি থাকে? ফসফেট অণু। কি কি বললাম? ডিঅক্সিরাইবোজ শর্করা, যেটাকে এস দিয়ে লেখা হচ্ছে, আর তার সাথে ফসফেট অণু, যেটাকে পি দিয়ে লেখা হচ্ছে। সেই জন্য কিন্তু দেখো হাতলের মধ্যে এখানে এস পি এস পি এস পি করে দেখতে পাচ্ছ না তোমরা? আসলে এখানে বলা হয়েছে যে এস দ্বারা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, আর পি হচ্ছে ফসফেট অণু, অর্থাৎ ফসফেট গ্রুপ দ্বারা এই হাতলটা গঠিত হয়েছে। দেখো এই পাশের হাতলটাও সেম, এই পাশের হাতলটাও কিন্তু সেম ভাবে দেওয়া রয়েছে, তাই না? ডায়াগ্রামটা ফলো করো, দেখতে পাবে এখানে যে এস এর অর্থ কি, পি এর অর্থ কি। আচ্ছা, এখানে তোমাদের কাছে একটা প্রশ্ন, আচ্ছা প্রশ্ন রাখবো না, আমি বলেই দেই। এই যে ডিঅক্সিরাইবোজ শর্করা, এটা 5 কার্বন বিশিষ্ট হয়, 5C, মানে 5 কার্বন বিশিষ্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। ওকে, তো 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফেট অণু দ্বারা কিন্তু আসলে এর হাতলটা গঠন হয়। এবং সিঁড়ির ধাপ যে রয়েছে, এই সিঁড়ির ধাপ কিন্তু আসলে নাইট্রোজেন ঘটিত ক্ষার দিয়ে গঠিত হয়। কি দ্বারা গঠিত হয় বললাম? নাইট্রোজেন ঘটিত ক্ষার দিয়ে। এই নাইট্রোজেন ঘটিত ক্ষার কিন্তু দুই প্রকারের হয়, একটা পিউরিন বেস আর একটা পিরিমেডিন বেস। ওকে, তো দেখো তোমাদের এই যে পিউরিন বেস এবং পিরিমেডিন বেস বললাম, এটা হয়তো তোমরা মনে নাও রাখতে পারো বা ভুলে যেতে পারো, তার জন্য কিন্তু আসলে আমি এখানে লিখে দিয়েছি। চলো লেখাটাকে আনছি। তো নাইট্রোজেন ঘটিত ক্ষার আমরা দেখতে পাচ্ছি দুই রকমের হয়, এক হচ্ছে পিউরিন বেস আর দুই নম্বর
পিরিমিডিন বেস। পিউরিন বেসের মধ্যে কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন। আর পিরিমিডিন বেসের মধ্যে থাকে থাইমিন এবং সাইটোসিন। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট তুলে রাখবে কিংবা লিখে নেবে। খাতা কলম নিয়ে অবশ্যই কিন্তু আমার ক্লাসটিকে অ্যাটেন্ড করতে বসবে, কারণ আমি এখানে অনেক এক্সট্রা ফ্যাক্ট এবং ডাউট ক্লিয়ার করি। তো তোমাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই নোট করে নেবে খাতায়, এবং তার সাথে সাথে উত্তর তোমরা পাচ্ছ কিনা দেখে নেবে। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, তো এবার ডায়াগ্রামটাকে যদি আমরা ফলো করি তো দেখতে পাচ্ছি, দেখো এর সাথে টি আর জি এর সাথে সি লাগানো রয়েছে, তাই না? আসলে এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। কার সাথে কার হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে? অ্যাডিনিনের সাথে থায়ামিনের হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, যেটা দ্বি বন্ধন থাকে। আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, যেটা ত্রিবন্ধন থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গুয়ানিনের সাথে সাইটোসিনের বেস পেয়ার হাইড্রোজেন কত বন্ধন দ্বারা যুক্ত? ত্রিবন্ধন দ্বারা যুক্ত। ওকে, তো এখানে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, আমি নিচে লিখেও দিয়েছি, দেখতে পাচ্ছ যে দেখো অ্যাডেনিনের সঙ্গে রয়েছে থায়ামিন এবং গুয়ানিনের সঙ্গে রয়েছে কত কি? সাইটোসিন, যেটা ত্রিবন্ধন। দেখতে পাচ্ছ তিনটে দাগ রয়েছে দ্বিবন্ধন, অর্থাৎ দুটো দাগ রয়েছে হাইড্রোজেন বন্ধন দ্বারা কিন্তু বেস পেয়ার তৈরি করে। এবার তাহলে তোমাদের প্রশ্নটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ডিএনএ এর গুয়ানিনের পরিপূরক ক্ষারমূলক কোনটি? তাহলে কি বলেছে এখানে? গুয়ানিন, তাই না? গুয়ানিনের পরিপূরক ক্ষারমূলক, তো গুয়ানিন এই যে এর সাথে বেস পেয়ার কার থাকে? সাইটোসিনের, তাই না? তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে? বি নাম্বার, সাইটোসিন হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। কত বন্ধন দ্বারা যুক্ত থাকে? ত্রিবন্ধন দ্বারা, ত্রি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, এখানে ওটি লেখা আছে না, এখানে তিনটি, এখানে তিন হবে, এটা ওকে মিস্টেক আছে, তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। আচ্ছা, তাহলে এখানে তোমরা প্রত্যেকেই বুঝে গেলে কিন্তু এ সি জি টির মানে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আচ্ছা, এখানে আরেকটা নাম তোমরা পেয়েছো ইউরাসিল। ইউরাসিলটা কি তাহলে? আসলে ইউরাসিলটা হচ্ছে আরএনএ এর মধ্যে উপস্থিত থাকে, এটা কিন্তু ডিএনএ এর মধ্যে নেই, এটা আরএনএ এর মধ্যে উপস্থিত। তো আরএনএ এর মধ্যে যে সমস্ত নাইট্রোজেন ঘটিত ক্ষার রয়েছে তার মধ্যে এই যে টি, যেটা থাইমিন, এটা কিন্তু অনুপস্থিত থাকে। কার মধ্যে অনুপস্থিত থাকে? আরএনএ এর মধ্যে থাকে না, অনুপস্থিত। তো থাইমিনের পরিবর্তে কি থাকে? থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল, এটাকে ইউ দিয়ে লেখা হয়। ওকে, এই ইউরাসিলটা কিন্তু আরএনএ এর মধ্যে উপস্থিত, যেটা ডিএনএ এর মধ্যে নেই, আরএনএ এর মধ্যে উপস্থিত রয়েছে। তাহলে আরএনএ এর যদি আমরা নাইট্রোজেন ঘটিত ক্ষারের নামগুলো বলি তাহলে কি কি হবে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, সেখানে থাইমিন কিন্তু আসবে না। আর ডিএনএ যদি বলি তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। প্রত্যেকের কাছে ক্লিয়ার নাকি আরো কোনো প্রশ্ন রয়েছে? যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন রাখি, প্রশ্নটা হচ্ছে ডিএনএ তে অ্যাডেনিনের পরিপূরক ক্ষারমূলক কোনটি? তোমরা অলরেডি বুঝতে পারলে এখনই অ্যান্সারটা করে ফেলবে। আর যারা বুঝতে পারছো না, তাদের মনে কি প্রবলেমটা থাকছে অবশ্যই আমাকে জানাও। সেম প্রশ্ন রেখেছে, দেখো এখানে গুয়ানিনের পরিপূরক ক্ষারমূলক কোনটি আমরা পেলাম? গুয়ানিনের পরিপূরক ক্ষারমূলক হচ্ছে সাইটোসিন, যেটা হাইড্রোজেন টি বন্ধন দ্বারা গঠিত রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে অ্যাডেনিনের পরিপূরক ক্ষারমূলক কোনটি? এটা তোমরা অ্যান্সার করে জানাবে। ওকে, তো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে মাইলিন শিটের উপরের আবরণীকে কি বলা হয়? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো মাইলিন শিটটা আসলে কোথায় থাকে? নিউরন বা স্নায়ুকোষে। ওকে, তো নিউরন বা স্নায়ুকোষ সম্পর্কে অনেকের কাছেই অজানা, কারণ তোমরা প্রত্যেকে প্রায় নতুন স্টুডেন্ট। আর যারা পুরনো স্টুডেন্ট আছে তারা হালকা কিছু জানো, তো তাদের কাছেও ক্লিয়ার হবে, যারা নতুন স্টুডেন্ট তারাও জানতে পারবে। তো আমি এখানে ডায়াগ্রামটাকে আগে রিপ্রেজেন্ট করছি। তো এই নিউরন বা স্নায়ুকোষের মেনলি দুটো অংশ। এক হচ্ছে কোষ দেহ, যেটা উপরে আমরা দেখতে পাচ্ছি এই যে গোল যে অংশটা রয়েছে, যেটা দেখো এখানে ডায়াগ্রামের মধ্যে ভাগ করে দেওয়া রয়েছে এখান থেকে এতখানি, সেটা আসলে কি? সেটা আসলে কোষ দেহ, যেটাকে আমরা বলি সেল বডি। এটা হচ্ছে ১ নম্বর অংশ। আর সেকেন্ড নম্বর অংশ কি? প্রসেস বা প্রবর্ধক। প্রসেস বা প্রবর্ধক তাহলে কতটুকু? এই যে অ্যাকশন হিলক, মানে এইখান থেকে শুরু করে বাকি এই অংশটুকু হচ্ছে প্রসেস বা প্রবর্ধক। ওকে, তো প্রথমে আমরা সেল বডি নিয়ে আলোচনা করি, যেটাকে কোষ দেহ বলছি। এই সেল বডির মধ্যে দেখো এই যে লম্বা লম্বা গোল অংশ থেকে যে এই লম্বা লম্বা শাখাগুলো বেরিয়ে গেছে, এগুলোকে আমরা ডেনড্রন বলি। আর ডেনড্রনের মাথায় যে আরো সূক্ষ্ম সূক্ষ্ম প্রশাখা রয়েছে সেগুলোকে আমরা বলি ডেনড্রাইট। ওকে, এবার সেল বডির মধ্যে দেখো আমরা এখানে কতগুলো এরকম দানাদার অংশ দেখতে পাচ্ছি, তাই না? এগুলোকে আমরা বলি নিজেল দানা। এটা আসলে রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয়, অবশ্যই লিখে নেবে। কি দ্বারা গঠিত হয়? রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয়।
তাহলে নিজেলস দানার আলটিমেটলি কাজটা কি? প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকে লিখে নিতে পারে। এগুলো আসলে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। ওকে, তারপরে কি রয়েছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আমরা জানি। তারপর রয়েছে নিউরোপ্লাজম। আসলে এটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউরনের মধ্যে যেহেতু সাইটোপ্লাজম রয়েছে, সেই জন্য নিউরনের সাইটোপ্লাজমকে আমরা নিউরোপ্লাজম বলি। ওকে, আর কি রয়েছে? নিউরোফ্রাইবিল। এর মধ্যে যে সন্তু সূক্ষ্ম মতো সুতোর মতো যে তন্তু আমরা দেখতে পাচ্ছি সেল বডির মধ্যে, সেটাই কিন্তু আসলে এখানে নিউরোফ্রাইবিল। এটা অ্যাক্সনের মধ্যেও থাকে। ওকে, তো নিউরোফ্রাইবিলের কাজ কি? তোমরা এটাও লিখে নিতে পারো। নিউরোফ্রাইবিল কিন্তু স্নায়ুকোষের সংকোচনে সহায়তা করে। কি করে বললাম? সংকোচনে সহায়তা করে। আচ্ছা, নিজাল দানা কি করে? প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। আর কি রয়েছে? সোয়ান কোষ। এটা চলে গেল আমাদের অ্যাক্সনের মধ্যে, অর্থাৎ প্রসেস বা প্রবর্ধক যে পার্টটি রয়েছে, সেকেন্ড পার্টটা তার মধ্যে। আচ্ছা, এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে, অ্যাকশন হিলক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব আসে প্রশ্নে। অ্যাকশন হিলকটা কি আসলে? এই যে কোষ দেহ বা সেল বডি, তার যে অংশ থেকে এই যে অ্যাকশন সৃষ্টি হয়েছে, এই যে অংশটুকু, যে অংশ থেকে অ্যাকশন তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে, সেই অংশটাকে বলা হয় অ্যাকশন হিলক। ওকে, এবার অ্যাকশন দেখো 3টে আবরণী দিয়ে গঠিত হয়। দেখো আমি অলরেডি লিখে দিয়েছি, যেটা আমি তোমাদের সামনে হাইলাইট করলাম। অ্যাকশনের উপরে আসলে 3টে আবরণী থাকে। সবার ভেতরে যে আবরণীটা, সেটাকে আমরা বলি অ্যাক্সোলেমা। মাঝের যে আবরণী, সেটাকে আমরা বলি মাইলিন শীট বা মেডুলারি আবরণী। এবং থার্ড নাম্বার, সবার বাইরের যে আবরণীটা রয়েছে, সেটাকে আমরা বলি নিউরোলেমা। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এবার দেখো এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করে দিতে পারবে। দেখো বলেছে মাইলিন শীটের উপরের আবরণীটাকে আমরা কি বলি? এই যে মেডুলারি আবরণী বা মাইলিন শীট যেটা বলছি, মাঝেরটাকে বলছি, তার উপরে আবরণটাকে আমরা কি বলবো? তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে নিউরোলেমা। সি নাম্বার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আর তার ভেতরের আবরণীটিকে কি বলবো তাহলে? ভেতরের আবরণীটিকে আমরা বলবো অ্যাক্সোলেমা। ক্লিয়ার প্রত্যেকের কাছে? আচ্ছা, এর মাঝখানে দেখো আরো কয়েকটা ওয়ার্ড রয়েছে। এক হচ্ছে র্যানভিয়ার পর্ব, প্রান্তপুরুষ। এগুলো কি? এগুলো সবই প্রসেসের অংশ। র্যানভিয়ারের পর্বটা কি? নিউরোলিমার বাইরের স্তর, যেহেতু স্তর বলছি আমরা, এটা কি করছে দেখো? সংকুচিত হয়ে মাঝে মাঝে খাঁজের সৃষ্টি করছে, যেটাকে আমরা বলছি র্যানভিয়ারের পর্ব। আচ্ছা, এখানে সোয়ান কোষটা কি? সোয়ান কোষটা আসলে মাইলিন শীট আর কি রয়েছে নিউরোলিমা, এদের যে অন্তর্বর্তী, দেখতে পাচ্ছ এই যে মাইলিন শীট আর নিউরোলিমা, এদের অন্তর্বর্তী এই যে অংশটা, এটাকে আমরা বলি সোয়ান কোষ। ওকে, আর প্রান্তপুরুষ কি? অ্যাকশনের শেষ প্রান্তে প্রবর্ধকের যে বাকি অংশটুকু, সেটাকে আমরা বলছি প্রান্তপুরুষ। ওকে, প্রত্যেকের কাছে ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার সমস্ত প্রশ্ন? তাহলে আমরা প্রান্তপুরুষ বুঝলাম, র্যানভিয়ারের পর্ব বুঝলাম, নিউরোলেমা বুঝলাম, অ্যাক্সোলেমা বুঝলাম। আশা করি নিউরন বা স্নায়ুকোষের পুরো গঠনটা আমরা এখানে কিন্তু একটা শর্ট ফর্মে আলোচনা করে ফেলেছি। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যেতে পারি। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে, ডেল্টয়েড পেশি কোন ধরনের? অ্যাবডাক্টর, এক্সটেন্সর, রোটেটর, ফ্লেক্সর। দেখো 4টা অপশন রয়েছে। দেখো এগুলো সম্পর্কে আমরা কিছু জানি না, তাই না? এগুলো খুব কঠিন কঠিন ওয়ার্ড মনে হচ্ছে তোমাদের। তো দেখো, এর উপরে আমি একটা খুব সুন্দর ক্লাস তোমাদের প্রিভিয়াস ইয়ারে দিয়েছিলাম। তো অবশ্যই তোমরা সেই ক্লাসটাকে প্লেলিস্ট থেকে দেখে নেবে, তাহলে তোমাদের মনে এই এক্সটেনশন, ফ্লেক্সর, অ্যাডাক্টর, অ্যাবডাক্টর, রোটেটর সম্পর্কে একদম ক্লিন হয়ে যাবে। তো অবশ্যই তোমাদেরকে বারবার করে বলছি সেই ক্লাসটাকে দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা এই ওয়ার্ডগুলোকে সম্পর্কে খুব ভালো করে বুঝতে পারবে। তবুও আমি এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে হালকা একটা হিন্টস দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের মধ্যে এই যে ওয়ার্ডগুলো আছে, সেগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে। প্রথমেই তোমাদের বলে দিই, এই যে ফ্লেক্সর পেশি আর এক্সটেনসর পেশি রয়েছে, এরা একে অপরের একটু বিপরীত। আর 3 নম্বর 4 নম্বর অ্যাডাক্টর আর অ্যাবডাক্টর, এরাও ঠিক কিন্তু একে অপরের একটু বিপরীত প্রকৃতির। কেমন? দেখো আমি একটা ডায়াগ্রাম প্রেজেন্ট করছি তোমাদের সামনে। এই ডায়াগ্রামে এটা যদি আমি এ নাম্বার বলি, এই ডায়াগ্রামটাকে ফলো করো। দেখো আমাদের হাত স্বাভাবিক অবস্থায় ধরো রয়েছে এরকম অবস্থা, এরকম অবস্থায় স্বাভাবিক অবস্থায় রয়েছে। এবার আমরা হাতটাকে যদি ভাঁজ করি, ধরো আমাদের প্রাথমিক অবস্থায় হাতটা ছিল এতে, এবার ভাঁজ করে হাতটা নাও সিচুয়েশন বিতে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো প্রথম অবস্থা আমাদের কৌণিক দূরত্ব ছিল এতখানি, তারপর আমাদের কৌণিক দূরত্ব কমে দাঁড়ালো কত? এতটুকু, বি অবস্থায়। তার মানে বুঝতে পারছি আমরা হাতটাকে কি করছি? উপরের দিকে তুলছি, অর্থাৎ ভাঁজ করছি। তো অর্থাৎ ভাঁজ করছে তখন কি হচ্ছে? আমাদের কৌণিক দূরত্বটা, দুটো হাড়ের মাঝখানে যে কৌণিক দূরত্ব, সেটা কমে গেল, তাই না? যখন কমে যাবে তখন যে পেশিটা সাহায্য করছে এই কমে যাওয়ার জন্য, সেইটাকেই বলি আমরা ফ্লেক্সর পেশি।
আর এই সিস্টেমটাকে আমরা বলি যে হাতটা ভাঁজ করছি, ফলে কি হচ্ছে দুটো হাড়ের মাঝখানে যে কৌণিক দূরত্বটা কমে যাচ্ছে সেইটাকেই আমরা বলছি ফ্লেকশন। ওকে, তো এর জন্য হাতের ক্ষেত্রে সাহায্য করে বাইসেপস। ঠিক তার উল্টো ট্রাইসেপস কেন, মানে এক্সটেনশনটা ঠিক তার উল্টো কেন? কারণ ধরো আমাদের স্বাভাবিক অবস্থা হাত কি কোথায় ছিল, এতে। এবার ধরো আমি হাতটাকে খুলে দিচ্ছি, ভাঁজ করা হাতটাকে প্রথম অবস্থায় ভাঁজ করছিলাম, ফ্লেকশন করছিলাম, এবার এক্সটেনশন করছি মানে হাতটাকে খুলে দিচ্ছি। মানে এই অবস্থায় ধরো খোলা অবস্থায় আমাদের হাতের অবস্থানটা সিতে, এটা আমি ধরে নিলাম সিতে এখন অবস্থান রয়েছে। তাহলে আমাদের স্বাভাবিক কৌণিক দূরত্ব কোনটা? এইটা। এবার যখন হাতটা আমি খুলে ফেললাম তাহলে আমাদের স্বাভাবিক কৌণিক দূরত্বটা বেড়ে দাঁড়ালো কতখানি, এতখানি দাঁড়ালো, তাই না? অর্থাৎ কৌণিক দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দুটো হাড়ের মাঝখানে কৌণিক দূরত্ব যে গ্যাপটা সেটা কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, মানে হাড় দুটো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তো যেহেতু দূরে সরে যাচ্ছে এটাকে আমরা বলি এক্সটেনশন। ওকে, আর এর জন্য যে সাহায্য করছে পেশিটাকে সেটাকে বলছে এক্সটেনসর পেশি। আর হাতের ক্ষেত্রে এক্সটেনসর পেশির এক্সাম্পল কি, ট্রাইসেপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারলে প্রত্যেকেই। এইবার চলে যাব অ্যাবডাক্টর আর অ্যাডাক্টরটা কি। দেখো আমাদের দেহের মাঝ বরাবর এটাকে যদি আমরা মধ্যরেখা ধরি, যেটা এই যে ফাঁকা যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এটাকে যদি মাঝ বরাবর আমরা দেহের মধ্যরেখা ধরি। অ্যাডাক্টরটা কি? অ্যাডাক্টরটা ধরো স্বাভাবিক অবস্থায় এটা ধরো এ নাম্বার আর এটা বি লিখলাম। ওকে, এবার আমরা বাঁ দিকটা দেখবো না, মানে বি নাম্বারটা দেখবো না আপাতত। এখন আমরা আলোচনা করছি অ্যাডাক্টর, মানে 3 নাম্বার আলোচনা করছি। তো সুতরাং আমরা এখন এ নাম্বারের দিকটা দেখবো। প্রথম অবস্থায় ধর হাতটা তুমি ডান দিকে সোজা করে রেখেছো, উপরে তুলে রেখেছো। ওকে, মানে স্বাভাবিক অবস্থায় তোমার হাতটা রয়েছে এইখানে। তুমি যখন হাতটাকে নিচের দিকে নামাচ্ছ, অর্থাৎ কি হচ্ছে, এটা যদি তোমার দেহের মধ্যরেখা হয়, তোমার হাতটা এখানে রয়েছে। এবার হাতটাকে যখন নিচের দিকে নামাচ্ছ তাহলে কি হচ্ছে, তোমার হাতটা দেহের মধ্যরেখার নিকটে আসছে না, কাছের দিকে চলে যাচ্ছে না? এই যে তোমার দেহের মধ্যরেখা কাছে চলে আসছে। যখন দেহের কোনো অংশ, এই যে হাতটা যখন দেহের মধ্যরেখার কাছে চলে আসে, তার জন্য যে পেশিটা সাহায্য করছে সেটাকে আমরা বলি অ্যাডাক্টর পেশি। ওকে, এটা অ্যাডাকশন হচ্ছে, অর্থাৎ হাতটা কাছের দিকে চলে আসছে, দেহের মধ্যরেখার কাছে চলে আসছে। ওকে, আর এর জন্য সাহায্য করে যে পেশিটা তার নাম কি, ল্যাটিসিমাস ডরসি পেক্টোরালিস মেজর। লিখে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেক্টোরালিস মেজর এটাও কিন্তু অপশনে থাকে, সেই জন্য তোমাদের লিখে দিলাম। পাখির ক্ষেত্রে এটা উড্ডয়নে সাহায্যকারী পেশি, উড্ডয়নে সাহায্য করে। আরো রয়েছে পাখির ক্ষেত্রে উড্ডয়নে সাহায্যকারী পেশি না, পেক্টোরালিস মেজর মাইনর দুটাই হবে, কোরাকো ব্রাকিলারিস, ঠিক আছে? ওগুলো বাদ দাও, আপাতত তোমরা এটা জেনে রাখো। পেক্টোরালিস মেজরটাও কিন্তু অপশনে থাকে। তাহলে অ্যাডাক্টর পেশির দুটো নাম পেলাম, ল্যাটিসিমাস ডরসি আর একটা পেক্টোরালিস মেজর। আচ্ছা, নেক্সট কি রয়েছে, অ্যাবডাক্টর। এবার আমরা চলে যাব বি নাম্বার অপশনটা দেখতে। ওকে, এবার আমরা দেখবো কি বি নাম্বার, মানে যেটা 4 নাম্বারে রয়েছে, এখানে 4 লিখে, এখানে ক্রসটা আমি এখন কেটে দিলাম আপাতত। এখন ক্রসটা এখানে রাখলাম, মানে এটা আলোচনা করছি না, বির দিকটা আলোচনা করছি। বির দিকটা দেখো, এইবার স্বাভাবিক অবস্থায় আমার হাত রয়েছে কি দেহের পাশে, এটা আমার দেহের মধ্যরেখা, এর পাশে এই যে এটা, এটা এখন আমার হাত স্বাভাবিক অবস্থায় রয়েছে। এবার স্বাভাবিক অবস্থায় আমার হাতটা যেখানে রয়েছে সেখান থেকে যদি আমি হাতটা উপরের দিকে তুলি, তাহলে কি হচ্ছে, প্রাথমিক অবস্থা আমার হাতটা কি হচ্ছে, মধ্যরেখার কাছাকাছি রয়েছে। কিন্তু এখন আমি যখন হাতটাকে উপরে তুলছি তাহলে কি হচ্ছে, আমার হাতটা অবস্থানটা চেঞ্জ হচ্ছে। এখন দেহের মধ্যরেখা থেকে অনেক দূরে চলে গেছে হাতটা, এইখানে অবস্থান করছে এখন। তাহলে সেক্ষেত্রে যখন দেহের কোনো অংশ দেহের মধ্যরেখা থেকে দূরে চলে যায় তখন সেটাকে বলা হয় অ্যাবডাকশন। আর এর জন্য যে পেশিটা সাহায্য করে তাকেই আমরা বলি অ্যাবডাক্টর পেশি। ওকে, আর এর জন্য হাতের ক্ষেত্রে এটা সাহায্য করে ডেলটয়েড পেশি। প্রত্যেকের কাছে ক্লিয়ার? অ্যাডাক্টর, অ্যাবডাক্টর, ফ্লেক্সর, এক্সটেনশন প্রত্যেকের কাছে ক্লিয়ার? আচ্ছা, নেক্সট রয়েছে আমাদের রোটেটর। রোটেটর বলতে ধরো তুমি দাঁড়িয়ে আছো স্টিল, তোমার মুন্ডুটাকে একবার বাদিক করছো, একবার ডান দিকে করছো, বডিকে না নড়িয়ে শুধু মুন্ডুটাকে বাদিক মানে ঘাড়টাকে বাদিক ডান দিক ঘোরাচ্ছ, মানে রোটেট করছো, তাই না? এই যে রোটেট করার জন্য যে পেশিটা সাহায্য করে সেটা রোটেটর পেশি। আর এর মধ্যে নাম লেখা আছে দেখো, পাইরিফর্মিস। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম লিখে দিচ্ছি, স্টার্নোক্লিডোমাস্টয়েড অপশনে থাকে, সেই জন্য কিন্তু আমি এই নামগুলো লিখে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ নামগুলো, কিন্তু তোমরা বারবার করে পড়বে, রিভাইজ করবে এবং নামগুলোকে কিন্তু মনে রাখবে। ওকে, এবার লাস্ট রয়েছে দেখো 6 নম্বর 7 নম্বরে এলিভেটর পেশি এবং ডিপ্রেসর পেশি। দেখো এটা কিন্তু প্রশ্নের অপশনেই নেই, কিন্তু তারপরও আমি তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর একটা ক্লাসের মধ্যে দিয়ে যদি তোমরা এই বিষয়গুলো জেনে যাও তাহলে তো তোমাদেরই লাভ, তাই না? তো এলিভেটর পেশিটা কি? তো ধরো রেত্রিকা মিষ্টি খাচ্ছে, এবার সে হাঁ করেছে নিশ্চয়ই। তো যখন হাঁ করে সে মিষ্টিটা খাচ্ছে, তো দেখো মিষ্টি খাওয়ার জন্য মুখটা তো বন্ধ করবে। তো স্বাভাবিক অবস্থায় যখন সে হাঁ করেছিল তখন তার নিচের যে চোয়ালটা তার উপরের চোয়াল থেকে দূরে ছিল। এবার যখন সে মিষ্টিটা খেলো
তারপরে সে মুখটা বন্ধ করলো, তো অর্থাৎ তার যখন মুখটা বন্ধ করছে তার নিচের চোয়ালটা কি হচ্ছে, উপরের দিকে এসে উপরের চোয়ালের সঙ্গে টাচ করছে। হাঁ করা অবস্থা থেকে যখন মুখটা আমরা বন্ধ করব, তখন কি হচ্ছে, নিচের চোয়ালটা উপরের দিকে উঠে আসছে। এই যে নিচের চোয়ালটা উপরের দিকে উঠে আসছে, এর জন্য যে পেশিটা সাহায্য করে, ঠিক আছে, সেটাকে আমরা বলি এলিভেটর পেশি। এখানে তো ম্যাসেটার পেশি এক্সাম্পল দেওয়াই রয়েছে, আসলে এটাই কিন্তু চোয়ালের মধ্যে থাকে, আমরা জানি শক্ত পেশি, তাই না? ডিপ্রেসার পেশি কাকে বলে? ঠিক তার উল্টো, এই 6-7 নাম্বারটাও কিন্তু একে অপরের উল্টো বলতে পারো। ডিপ্রেসার পেশি কি? এবার মুখটা আমাদের বন্ধ রয়েছে, মিষ্টি খেয়েছে এবং মিষ্টি খাওয়ার পর ঋত্বিকা বলছে আরো একটা মিষ্টি দিন, তারপরে সে আবার হাঁ করেছে, ঠিক আছে, খাওয়ার জন্য। তো এবার যখন বন্ধ অবস্থায় মুখটা হাঁ করলো, বন্ধ করা অবস্থা থেকে মুখটা হাঁ করলো, অর্থাৎ তার যে নিচের চোয়ালটা সেটা কি হচ্ছে, আবার নিচের দিকে আন্দোলন হচ্ছে, মানে খুলছে, তাই না, হাঁটা। তো যখন এই চোয়ালটা আবার নিচের দিকে আন্দোলিত হচ্ছে, সেটাকে আমরা ডিপ্রেসার বলছি। আমি এটা কিন্তু এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি যেন তোমরা ক্লিন হও বিষয়টা, ঠিক আছে? সেটাকে আমরা বলছি ডিপ্রেসার পেশি। আচ্ছা, এর এক্সাম্পলের হিসাবে কি আছে, ডিপ্রেসার, ম্যান্ডিবুলার, এই যে উদাহরণগুলো এগুলোই কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে থাকে। যেমন এখানে রয়েছে ডেল্টয়েড পেশি কোন ধরনের পেশি, তাহলে দেখো এখন আমরা বলে দিতে পারি ডেল্টয়েড পেশিটা আসলে কি, অ্যাবডাক্টর পেশি, অর্থাৎ এ নাম্বার হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা চলে যাই তাহলে। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে মানব দেহের কোথায় সব ধরনের খাদ্যের পাচন ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর এটাই লাস্ট প্রশ্ন। আমি কিন্তু ইন ডিটেলসে ক্লাস করাচ্ছি, তাই খুব অল্প প্রশ্ন রেখেছি। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগছে। এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে ফটাফট এক্ষুনি ক্লাসটিকে লাইক করে দাও, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, প্রশ্ন রয়েছে মানবদেহের কোথায় সব ধরনের খাদ্যের পাচন ঘটে। খুব সুন্দর একটা প্রশ্ন। আগে আমাদের জানতে হবে খাদ্যের পাচন কোথায় কোথায় ঘটে। দেখো, খাদ্যের পাচন মেনলি এনজাইমের মাধ্যমে ঘটে, তাই না? তো মুখবিবর রয়েছে, সেখানে কি রয়েছে, বিভিন্ন রকমের লালা গ্রন্থি রয়েছে, লালা গ্রন্থি থেকে লালারস মেশে এবং লালারসের মধ্যে বিভিন্ন রকম এনজাইম থাকে, সেগুলো খাদ্য পাচনে সাহায্য করে। এবার মুখবিবরের পর গলবিল হয়ে গ্রাসনালী হয়ে খাদ্য যখন পাকস্থলিতে এসে পৌঁছাচ্ছে, সেখানেও কিন্তু খাদ্যের পাচন ঘটছে, কারণ পাকস্থলিতে আমরা কি জানি, গ্যাস্ট্রিক জুস বা পাকরস, এবং তার মধ্যে বিভিন্ন রকম এনজাইম থাকে, তাই না? সেই এনজাইমগুলো খাবারের সঙ্গে মিশে সেখানে কিন্তু খাদ্যের পরিপাক ঘটছে, অর্থাৎ পাচন ঘটছে। এবার পাকস্থলী থেকে খাদ্য এসে যখন পৌঁছাচ্ছে ক্ষুদ্রান্তের ডিওডিনামে, সেখানে কিন্তু খাদ্যের আবার পরিপাক ঘটছে। ওকে, এবার ডিওডিনামের মধ্যে কি হচ্ছে, সেখানে আমরা জানি ক্ষুদ্রান্তের মধ্যে কি থাকে, আন্ত্রিক গ্রন্থি, আমরা জানি আন্ত্রিক গ্রন্থির মধ্যে আন্ত্রিক রস রয়েছে, এবং আন্ত্রিক রসের মধ্যে অনেক রকম এনজাইম থাকে, সেই এনজাইমগুলোর মাধ্যমে কিন্তু খাদ্যের ভালো করে কি হচ্ছে, পাচন ঘটছে, তারপরে শোষণ হচ্ছে, তারপর আত্তীকরণ, অ্যাটলিস্ট অপাচ্য অংশটার হয়ে যায় বহিষ্করণ। তো এই গেল আমাদের পুরো কনসেপ্টটা। তাহলে আমরা বুঝতেই পারলাম কোথায় কোথায় খাদ্যের পরিপাক ঘটছে। এক বললাম মুখবিবরে, তারপরে বললাম পাকস্থলীতে, তারপরে দেখলাম ক্ষুদ্রান্তের ডিওডিনামে। আচ্ছা, এইবার আমরা প্রথমে আলোচনা করব যকৃৎটাকে নিয়ে। দেখতে পাচ্ছ পাকস্থলীর ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি যকৃৎটা, মানে এখানে ডায়াগ্রামটাকে ফলো করলে আমরা দেখতে পাচ্ছি এই যে যকৃৎ, তাই না, এই যে লাল কালারের যকৃৎ। আচ্ছা, এটা আমরা একটা নতুন ডায়াগ্রাম নিয়ে আসি। এই হচ্ছে আমাদের যকৃৎ। এই যকৃতের মধ্যে কি রয়েছে দেখো, এখান থেকে কোনো রকম কিন্তু এনজাইম সিক্রেট হয় না। তাহলে এখান থেকে কি সিক্রেট হয়, এর ভূমিকাটা কি? আসলে যকৃৎ থেকে সিক্রেট হয় বাইলস, পিত্ত। পিত্ত সিক্রেট হয়, তাই না? পিত্ত নিঃসৃত হয়ে কোথায় গিয়ে সঞ্চিত হচ্ছে, গল ব্লাডারে, অর্থাৎ কি পিত্তাশয় বা পিত্তথলি যেটা আমরা বলছি, এই গল ব্লাডার দেখতে পাচ্ছি। বাইলস এটা আসলে কি করে, এর মধ্যে আমরা জানি পিত্ত লবণ থাকে, তাই না? পিত্তর মধ্যে কি থাকে, পিত্ত লবণ, পিত্তরসের মধ্যে পিত্ত লবণ রয়েছে। তো পিত্ত লবণের মধ্যে কি থাকে, কেউ বলতে পারবে পিত্ত লবণে? আচ্ছা, তোমরা নিজেরাই প্রশ্নের উত্তর দিবে, এটা তোমাদের একটা হোম টাস্ক থাকলো, যে দুটো পিত্ত লবণের নাম বলবে। আচ্ছা, একটা আমি নাম বলে দিচ্ছি, সোডিয়াম টারকোলেট, একটা তোমরা বলবে, ঠিক আছে? তো পিত্ত লবণের নাম কিন্তু কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকেই জানাবে পিত্ত লবণের নাম। তো এই পিত্ত লবণটা কি করছে, খাবারের সঙ্গে এসে মিশ্রিত হচ্ছে। তা আসলে মনে রাখবে, পিত্ত কিন্তু স্নেহ জাতীয়, অর্থাৎ ফ্যাট, স্নেহ জাতীয় খাদ্য। লিপিড, ফ্যাট, স্নেহ, যেটাই বলো। স্নেহ বলতে সে আদর স্নেহ মমতার কথা বলা হচ্ছে না কিন্তু, হ্যাঁ, এখানে স্নেহ বলতে ফ্যাট জাতীয় খাদ্যের কথা বলা হচ্ছে, লিপিড। এই ফ্যাট জাতীয় বা লিপিড জাতীয় খাদ্য কি করছে, পরিপাকে সাহায্য করছে, হেল্প করছে। তাহলে যকৃৎ ক্লিন হলো। এবার আমরা নেক্সট আলোচনা করব, এটা পরিষ্কার করে দিচ্ছি, নেক্সট আমরা আলোচনা করব মুখবিবর। যেহেতু যকৃৎ নিয়ে কেন ডেসক্রাইব করলাম, কারণ বি নাম্বার অপশন আমরা যকৃৎ দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা কিন্তু ডেসক্রাইব করলাম। তাই ডেসক্রাইব না করলেও আমাদের কিন্তু চলতো। আচ্ছা, এবার আমাদের রয়েছে কি মুখবিবর, মানে ডি নম্বর অপশনে রয়েছে মুখবিবর। এর সম্পর্কে আমরা এখন আলোচনা করি। আমরা জানি এখানে খাদ্যের পাচন ঘটে, তো এখানে কি সব ধরনের খাদ্য পাচন ঘটে? এইবার আচ্ছা, একটা কথা তো তোমাদের সঙ্গে মিস করে গেছি তোমাদের কাছে, যে সব ধরনের খাদ্য মানে প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট, এই ৩ প্রকারের খাদ্য, আলটিমেটলি এই ৩ ধরনের খাদ্যের পাচন ঘটার কথা বলা হয়েছে এখানে। ওকে,
তো আমাদের যে মুখবিবর রয়েছে তার মধ্যে কি রয়েছে? লালারস। ৩ জোড়া লালা গ্রন্থি রয়েছে। কি কি? প্যারোটিড গ্রন্থি, যেটা কানের ঠিক নিচে রয়েছে, মামস, তাই না? প্যারোটিড গ্রন্থি। আর কি রয়েছে? সাবলিঙ্গুয়াল। এই সাবলিঙ্গুয়াল দেখো ঠিক জিভের তলদেশে থাকে, জিভের নিচে কিন্তু সাবলিঙ্গুয়াল থাকছে। সাবম্যান্ডিবুলার কোথায় থাকে? নিচের চোয়ালের মাঝ বরাবর কিন্তু সাবম্যান্ডিবুলার থাকছে। তাদের অবস্থানগুলো বলে দিলাম কারণ পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে যে সাবলিঙ্গুয়াল কোথায় অবস্থান করছে, তখন তোমরা কিন্তু বলতে পারবে যে জিভের তলদেশে, তাই না? লালা গ্রন্থি থেকে কি খরিত হয়? টায়ালিন খরিত হয়। এই টায়ালিন কি করে? এই টায়ালিন করে সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। সেই জন্যেই দেখবে যদি আমরা একখণ্ড পাউরুটি নেই বা মুড়ি নেই, সেটাকে যদি চিবিয়ে যায়, তো সে কি করে? এই টায়ালিনটা আলটিমেটলি, সেখানে সেদ্ধ শ্বেতসার রয়েছে, এই টায়ালিন কি করছে? সেটাকে আসলে কি করছে? মল্টোজে পরিণত হচ্ছে। ওকে, আর এই মল্টোজ কি হচ্ছে? গ্লুকোজে পরিণত হচ্ছে, যার জন্য মিষ্টি লাগছে। ওকে, তা এখান থেকে বোঝাই যাচ্ছে যে এখানে টায়ালিন থাকার জন্য কেবলমাত্র শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট, এই সি নাম্বারটা কিন্তু পাচন ঘটছে, বাকি কিন্তু প্রোটিন ফ্যাট জাতীয় খাদ্যে কিন্তু পরিপাক ঘটছে না। দ্যাটস ওয়াই এটা তো অপশন হবে না, তাহলে মুখবিভার হলো না। নেক্সট আমরা চলে যাব কোথায়? পাকস্থলী। দেখো পাকস্থলীতে কয় ধরনের সেল থাকে? দেখো পাকস্থলীর মধ্যে আমরা কি জানি? পাক গ্রন্থি থাকে। এই পাক গ্রন্থির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সেল থাকে, যার মধ্যে আমি 3টে সেলের নাম লিখেছি। দেখো, এক হচ্ছে পেপটিক সেল, 2 হচ্ছে মিউকাস সেল, 3 নম্বর হচ্ছে প্যারাইটাল সেল, বা এর আরেক নাম রয়েছে অক্সেন্টিক কোষ। এই পেপটিক সেল, একে আমরা চিপ সেলও বলি, মুখ্য কোষও বলি, ঠিক আছে? চিপ সেল, মুখ্য কোষ, পেপটিক কোষ। এই পেপটিক কোষ থেকে আলটিমেটলি পেপসিনোজেন ক্ষরণ হয়। এই পেপসিনোজেন কিন্তু পরে পেপসিনে পরিণত হয়। বুঝতে পেরেছো? তো পেপসিনোজেনটা পেপসিনে পরিণত হয়, তার জন্য এই সেল অ্যাকচুয়ালি দায়ী। এই সেলটাই আসলে পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে। তো এই সেলটা কোথা থেকে ক্ষরণ হয়? দেখো এই সেলটা ক্ষরণ হয় প্যারাইটাল সেল বা অক্সেন্টিক কোষ থেকে। এগুলো কোথায় রয়েছে? এগুলো সবই কিন্তু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে উপস্থিত কোষ। ওকে, এই যে প্যারাইটাল সেল বা প্যারাইটাল কোষ বা অক্সেন্টিক কোষ যেটা বলছি, এখান থেকে কি ক্ষরণ হয়? এই সেল ক্ষরণ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, এই সেলটা ক্ষরিত হয় কি হয়? খাবারের সঙ্গে মিশ্রিত হয় এবং খাদ্যবস্তুকে অম্ল করে তোলে এবং জীবাণুমুক্ত করে তোলে, জীবাণু নাশ করে, তাই না? এ কি করছে? এ আবার এই পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করছে, যেটা পেপটিক কোষ থেকে ক্ষরিত হচ্ছে। ওকে, আচ্ছা, এবার মিউকাস কোষ রয়েছে। মিউকাস কোষ থেকে কি ক্ষরণ হচ্ছে? মিউকাস ক্ষরণ হচ্ছে। আচ্ছা, এই মিউকাসের মধ্যে অবশ্য মিউসিন থাকে, ঠিক আছে? গ্যাস্ট্রিক মিউসিন যেটা আমরা বলতে পারছি। প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পেপসিনটা এটা আসলে প্রোটিন ভঙ্গর উৎসেচক। কি বললাম? কি লিখে দিলাম? প্রোটিন ভঙ্গর উৎসেচক। এখানে তাহলে কি কার্বোহাইড্রেট পাচন ঘটছে? না, কারণ পাকস্থলীর যে পাকরস রয়েছে সেখানে কিন্তু কোনো কার্বোহাইড্রেট ভঙ্গর এনজাইম থাকেই না। আচ্ছা, এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণে বলা যায় যে লাইপেজ থাকে, কিন্তু সেই লাইপেজ উইক কাজ করে। বুঝতে পেরেছো? কেমন? যে এইচসিএল যে রয়েছে, এর মানে এইচসিএল মিশ্রিত খাবারের মধ্যে কিন্তু লাইপেজ কাজ করতে পারে না। লিপিড ভঙ্গর এনজাইম বলা হয় লাইপেজকে, যার জন্য কিন্তু লাইপেজকে এখানে ধরা হয় না। তো হ্যাঁ, এটা বলতে পারো যে এইচসিএল মেশার আগে খুব সামান্য পরিমাণে সে লিপিড ভাঙতে পারে। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, শাবকদের, শিশুদের ক্ষেত্রে, সদ্যজাত শিশু এক কথায় বাচ্চাদের ক্ষেত্রে, ওকে, তাদের দেহে কিন্তু এই পাকস্থলী থেকে আরেকটা এনজাইম ক্ষরণ হয়, রেনিন। এই এনজাইমটা কি করে? দুগ্ধ প্রোটিন কেসিনোজেন একে কেসিনে পরিণত। ওকে, কি বললাম? রেনিন, এটাও কিন্তু প্রোটিন ভঙ্গের এনজাইম দেখতে পাচ্ছি। দুগ্ধ প্রোটিন কি বললাম? কেসিনোজেনকে কেসিনে পরিণত করে। তাহলে বুঝতে পারছি পাকস্থলীতে প্রোটিন ভঙ্গর হয়। বলতে পারি এইচসিএল মেশার আগে লিপিডও বলতে পারি আমরা, কিন্তু আসলে কার্বোহাইড্রেট, শর্করা ভঙ্গর হয় না। তাহলে এখানেও সব ধরনের খাদ্য পাচিত হয় না। তাহলে আর বাকি থাকলো কি? বাকি থাকলো ক্ষুদ্রান্ত। তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো চলো, ক্ষুদ্রান্ত কিভাবে সাহায্য করে এটা আমরা একটু দেখে নিই। এটা লাস্ট এমসিকিউ, সেই জন্য আমরা একটু ডেসক্রাইব করছি। ক্ষুদ্রান্তের মধ্যে কি থাকে? ক্ষুদ্রান্ত মানে বুঝতে পারছি আন্তরিক গ্রন্থি, সেখানে আন্তরিক রস থাকবে। এর মধ্যে কিন্তু মানে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা ভঙ্গর এনজাইমের নাম লিখছি এখানে। হ্যাঁ, মল্টেজ থাকে, মল্টেজ। আচ্ছা, মল্টেজকে, এই মল্টেজ কিন্তু এটা হচ্ছে এনজাইম। মল্টোজটাকে, মল্টোজ হচ্ছে সাবস্ট্রেট। ওকে, মানে যার উপরে ক্রিয়া করে, এনজাইমটা যার উপর ক্রিয়া করে সেটাকে আমরা সাবস্ট্রেট বলি। এই মল্টোজকে কি করে? গ্লুকোজে পরিণত, 2 অণু। ওকে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? আর কি থাকে? এটাও কার্বোহাইড্রেট ভঙ্গর, সি লিখলাম মানে কার্বোহাইড্রেট, এটাও কার্বোহাইড্রেট ভঙ্গর এনজাইমের নাম লিখছি সুক্রোজকে, সুক্রোজটা এখানে হচ্ছে সাবস্ট্রেট। সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আরেকটা এনজাইমের নাম লিখছি, সেটা হচ্ছে ল্যাকটেজ দুগ্ধ প্রোটিন, ল্যাকটোজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত। ওকে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? এগুলো কি? কার্বোহাইড্রেট, শর্করা ভঙ্গর এনজাইম। আচ্ছা, নেক্সট আমি চলে যাই এখান থেকে ইরেপসিন।
এটা হচ্ছে প্রোটিন ভঙ্গর, মানে প্রোটিওলাইটিক। কার্বোহাইড্রেটকে বলে অ্যামাইলোলাইটিক অর্থাৎ শর্করা ভঙ্গর উৎসেচক, প্রোটিওলাইটিক অর্থাৎ প্রোটিন ভঙ্গর উৎসেচক। আচ্ছা, এটার নাম লিখছি ইরেপসিন। এটা কিন্তু আন্ত্রিক রসে থাকে। ইরেপসিন কি করে কেউ বলতে পারবে? বলো চটপট। আর আমরা লিপিডটা বলে দিই ততক্ষণে, অর্থাৎ লাইপোলাইটিক যেটাকে বলছি, লিপিড ভঙ্গর উৎসেচককে, এটা হচ্ছে লাইপেজ। এটাও আন্ত্রিক রসে থাকে। লাইপেজ কি করে? ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। আচ্ছা, ইরেপসিন কি বলতে পারলে না, তাই তো? এটা পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তাহলে দেখতে পাচ্ছি ক্ষুদ্রান্তের মধ্যে যে আন্ত্রিক রস রয়েছে তার মধ্যে মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ এগুলো রয়েছে, যেগুলোকে অ্যামাইলোলাইটিক বলছি। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রোটিওলাইটিকেও ইরেপসিন দেখতে পাচ্ছি, যেটা পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। আবার লাইপেজও দেখতে পাচ্ছি, যেটা লিপিড ভঙ্গর, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করছে। তার মানে বুঝতেই পারছি আমরা ক্ষুদ্রান্তে আন্ত্রিক রসে প্রোটিন ভঙ্গর, শর্করা ভঙ্গর, লিপিড ভঙ্গর সব রকমই কিন্তু আলটিমেটলি এনজাইম রয়েছে। সেই জন্য এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষুদ্রান্ত। আচ্ছা, এখান থেকে তোমাদের কাছে কোশ্চিন, যে মানবদেহের কোথায় সবচেয়ে বেশি খাদ্যের পাচন ঘটে? একদম এক্সাক্ট লোকেশন বলতে হবে। খাদ্যবস্তুর কোথায় সবচেয়ে বেশি পাচন ঘটে বা পাচিত হয়, এক্সাক্ট লোকেশন বলছি কেন? যদি বলো মুখবিবরে, তো মুখবিবরে কোথায়? পাকস্থলী বললে পাকস্থলী কোথায়? আর ক্ষুদ্রান্ত বললে ক্ষুদ্রান্তের কোথায়? আলটিমেটলি এটাই জানতে চাইছি। এই হচ্ছে তোমাদের তাহলে লাস্ট হোম টাস্ক। প্রত্যেকের কাছে ক্লিয়ার? ওকে, তাহলে এবার তোমরা নিজেরাই বলবে আমি যতখানি পড়ালাম তার মধ্যে তোমাদের কোনো রকম সংশয় আছে, কোনো রকম তোমরা বুঝতে পারোনি, কোনো কিছু যদি তোমরা না জানতে পারো, কোনো রকম যদি তোমাদের মনে আরও প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। ওকে, তাহলে আমার ক্লাস জানো প্রতি বৃহস্পতিবার রবিবার রাত 7টায় জীবন বিজ্ঞান ক্লাস। আমি 5টায় চেষ্টা করবো, 5টার মধ্যেই তোমাদের। এরপরে কিন্তু আমি টপিক ওয়াইজ ক্লাস আনতে থাকবো, আর লাইভ ক্লাসে কিন্তু আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। ঠিক আছে, নেক্সট উইক থেকে সম্ভবত আমি লাইভ ক্লাসে আসছি। তো এই পর্যন্ত যাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক করতে ভুলবে না, লাইক করে দাও। কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো ক্লাস। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।